আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এসএসসি পরীক্ষা দিবে 2025? আলোচনা করব ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়। আর যারা এসবের বাইরে অর্থাৎ অর্থায়ন সম্পর্কে জানতে চান, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য আজকের পর্বে রয়েছে অর্থায়ন কাকে বলে, অর্থায়ন কত প্রকার এবং সেগুলো কি কি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে অল্প অল্প করে মূল সারমর্ম আকারে বোঝানোর চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন, তাহলে আশা করি কিছু একটা শিখতে পারবেন। আপনারা যদি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ প্লাস পেতে চান তাহলে আমার সাথেই থাকবেন। ধারাবাহিকভাবে এক একটা করে প্রত্যেক চ্যাপ্টারের জন্য 3-4টা করে ভিডিও দিব। 3-4টা ভিডিও দেখলে পুরো বই আপনাদের শেষ হয়ে যাবে। তো আমরা 1 মাস বা 30 দিনের একটা কোর্স করব। এই কোর্সটা করলে আপনারা এই বিষয়ে এ প্লাস পাবেন। কিভাবে পাবেন, কি করলে পাবেন, কি করলে পাবেন না, সব বিস্তারিত খুঁটিনাটি আকারে আলোচনা করব। তাই সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা অর্থায়ন বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওর যেটা মূল প্রতিপাদ্য বিষয়, আমরা টেকনিক্যালি খেয়াল করব এবং বোঝার চেষ্টা করব। অর্থায়ন মানে কিন্তু টাকা না। আমরা অনেকেই মনে করি অর্থায়ন বলতেই বোঝায় টাকা। নো, টাকা আছে, টাকা একটা অংশ, টাকা মানে অর্থ, কিন্তু অর্থায়ন মানে কিন্তু টাকা না। আজকে ব্যাখ্যা আকারে বুঝতে হবে অর্থায়ন জিনিসটা কি, অর্থায়ন মানিটা কি। অর্থায়ন মানে হলো অর্থ সংগ্রহ করতে হবে, তহবিল সংগ্রহ করতে হবে। কত সংগ্রহ করব? অনেক না, কি পরিমাণে সংগ্রহ করতে হবে সেটা নির্ধারণ করে সেই অর্থটা কোথা থেকে সংগ্রহ করতে হবে, সেটা জায়গা থেকে সংগ্রহ করার পরে সেই অর্থটা সঠিক জায়গায় ব্যবহার করার প্রক্রিয়াটাকে অর্থায়ন বলে। তার মানে তহবিল সংগ্রহ এবং তা ব্যবস্থাপনার প্রক্রিয়াকে অর্থায়ন বলে। সহজ কথায় যদি বলতে যাই, এটা যে তহবিল সংগ্রহ করে সংগৃহীত তহবিল ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলে। কিন্তু এটাকে যদি ব্যাখ্যা করে বলতে চাই আপনাদের বোঝার খাতিরে, সেক্ষেত্রে বলতে পারি আমার একটা ব্যবসা করার জন্য, একটা কাজ করার জন্য কত টাকা লাগবে সেটা নির্ধারণ করার পরে সেই টাকাটা কোন কোন জায়গা থেকে সংগ্রহ করা যাবে সেটা ঠিক করা, তার মধ্য থেকে যেটা সবচেয়ে ভালো, উত্তম এবং ব্যয় কম সেই জায়গা থেকে সংগ্রহ করার পরে আমি যে টাকাটা সংগ্রহ করেছি কির জন্য করেছি, কিসের জন্য করেছি, সেই জায়গায় ব্যবহার করার মাধ্যমে আমার কি উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন হবে, তাহলেই সেটাকে বলা হবে অর্থায়ন। এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু অর্থায়ন। অর্থায়ন কিন্তু সিম্পল একটা কথা না যে অর্থ টাকা, নো, টাকা সংগ্রহ করে সেই টাকা ব্যবহার করার মাধ্যমে মুনাফা অর্জন করাটাই হলো অর্থায়ন। এবার আসেন অর্থায়নের প্রকারভেদ। অর্থায়নের প্রকারভেদ অনেক রকমের, আমরা ওই বিষয়গুলো আলোচনা করব অন্য কোনো একটা ভিডিওতে। যেমন অভ্যন্তরীণ অর্থায়ন, বাহ্যিক অর্থায়ন, সময়ের ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। আজকের আলোচনায় এগুলো থাকছে না। আজকের আলোচনায় থাকছে ধরন অনুযায়ী আমরা কয়েকটা উদাহরণ দিব যে এই অর্থায়ন, যেমন আমাদের বইয়ে আছে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়ী বা অমুনাফাভোগী অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক অর্থায়ন যেটা আন্তর্জাতিক। তো প্রথমেই যেটি রয়েছে সেটি হলো পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়নটা কি? আসলে পারিবারিক আবার পরিবারের জন্য অর্থায়ন, এটা আবার কেমন হলো না? না, কেমন হয়নি। পরিবার অর্থের বাইরে না। কোনো পরিবারে কি কি আয় আছে, আয়ের উৎস কি কি। একটা পরিবারে কিন্তু কয়েকটি আয় থাকে, যেমন বাড়ি ভাড়া পায়, বেতন পায়, বা অন্য অন্য কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেখান থেকে আয় হয়। তাহলে পরিবারে কিন্তু অনেকভাবেই আয় হতে পারে। এই আয়টা কোথা থেকে আসে, কত আসে, সেটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমার পরিবারে অনেক ধরনের ব্যয় করতে হয়। হ্যাঁ, সেই ব্যয়গুলোর মধ্য থেকে গুরুত্বের দিক থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আগে করার মাধ্যমে আমরা আয়টাকে ব্যয় করি এবং আয় অনুপাতে ব্যয় করতে হয়। হ্যাঁ, আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে ঋণ করতে হয় আত্মীয় স্বজনের কাছ থেকে, ব্যাংক থেকে, প্রতিষ্ঠান থেকে, অন্য জায়গা থেকে আমাদেরকে ঋণ নিয়ে তারপরে সেই ব্যয়টাকে মেটাতে হয়। আর আয় থেকে যদি ব্যয় কম হয় তাহলে অতিরিক্তটা আমরা সঞ্চয় করতে পারি, জমা করতে পারি। এবার আসি পরিবারে কিন্তু অনেক সময় অনেক বড় জিনিস কিনতে হতে পারে, ফ্রিজ, টেলিভিশন, আরও অনেক কিছু। সেই সময় কিন্তু আমাদেরকে ঋণ করতে বা ধার করতে হয় অথবা বাকিতে আনতে হয়। এটা হলো একটা পরিবার যদি সুষ্ঠুভাবে পরিচালিত করতে হয় তাহলে আয় এবং ব্যয়ের হিসাব রেখে সঠিকভাবে করার নামই হলো পারিবারিক অর্থায়ন।
অর্থাৎ একটা পরিবারের আয় ব্যয়ের ম্যানেজমেন্টটাই হলো পারিবারিক অর্থায়ন। সরকারি অর্থায়ন কি? সরকারি অর্থায়ন হলো সরকার কোন কাজের জন্য কি পরিমাণে টাকার দরকার সেটা নির্ধারণ করবে, নির্ধারণ করার পরে সেই টাকাটা জনগণের কাছ থেকে কি করবে, রাজস্ব বা ট্যাক্স বা কর আকারে আদায় করবে। এখন কর বা ট্যাক্স আদায়ের মাধ্যমেও যদি তার পরিপূর্ণ টাকাটা না পায়, তখন সে বৈদেশিক বা দেশীয় কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ আকারে ওই টাকাটা নেবে, পরবর্তীতে তাদেরকে পরিশোধ করে দিবে। এটা হলো সরকারের। তাহলে সরকারও ব্যয় নির্ধারণ করে তারপরে আয় সংগ্রহ করে। অন্য ক্ষেত্রের থেকে সরকারেরটা একটু ভিন্ন, কারণ সরকার আগে ব্যয় নির্ধারণ করে তারপরে টাকাটা আয় করে বা সংগ্রহ করে, তহবিল ঠিক করে। আর আমরা অন্য ক্ষেত্রে কি করি, আগে আয় সেই জায়গা থেকে আমরা ব্যয় করি। দুইটা বিষয় কিন্তু একই। এবার আসেন পারিবারিক গেল, সরকারি গেল, ব্যবসায়িক অর্থায়ন। হ্যাঁ, আমরা মূলত আজকের আলোচনা হলো ব্যবসায়িক অর্থায়নটা। একটি ব্যবসা পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা প্রয়োজনের অতিরিক্ত না, প্রয়োজনের কম না। কোন প্রয়োজনের জন্য কি পরিমাণে অর্থের দরকার এটা ইম্পর্টেন্ট। এটা বুঝে সেই অনুযায়ী টাকা সংগ্রহ করে সেই টাকাটাকে ইনভেস্ট করে ও মুনাফা অর্জন করতে হবে। টাকা অন্যের কাছ থেকে আনবো, কিন্তু সেই টাকাটা আমরা কি করব, অবশ্যই আয় করে সেই আয় থেকে নিজের পারিবারিক খরচ, ব্যবসায়িক খরচ মেটানোর পরে এই ঋণের টাকাও পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরিবারের যেমন আয় ব্যয় আছে, ব্যবসায়েরও কিন্তু আয় ব্যয় আছে। তো ব্যবসায়ের আয় ব্যয়ের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে হয়। তাহলে ব্যবসায়ের পরিকল্পনা মাফিক আয় ব্যয়ের ম্যানেজমেন্টটাই হলো ব্যবসায়িক অর্থায়ন। এবার রয়েছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন হলো একটি দেশের আমদানি এবং রপ্তানি, আয় মানে একটা দেশ থেকে কোনো কিছু আনা এবং ওই দেশে কিছু রপ্তানি করার মাধ্যমে যে ব্যবসাটা করা হয় সেটা হলো আমদানি রপ্তানি, যেটাকে আমরা আন্তর্জাতিক অর্থায়ন বলি। বাংলাদেশে সাধারণত আমদানি বেশি করা হয়, রপ্তানি কম করা হয়। আমাদের দেশ থেকে আমরা রপ্তানি করি পাটজাত পণ্য, কিছু কৃষি সবজি, এবং রপ্তানি করি কি, তৈরি পোশাক। কিন্তু বেশিরভাগ জিনিসই আমরা কিন্তু আমদানি করি। এই কারণে আমাদের কিন্তু আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ঘাটতি দেখা দেয়, যেটাকে বলা হয় বাণিজ্য ঘাটতি, আন্তর্জাতিক বাণিজ্যের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতিটা কিছুটা মেটানো হয় বৈদেশিক মুদ্রা, যেটা রেভিডেন্স আকারে আমাদের দেশে আসে। রেভিডেন্সের মাধ্যমে আমরা কিছুটা এই বাণিজ্যিক ঘাটতি মেটাতে পারি। কেমন, এটা কিছুটা ব্যালেন্স হয়। তো এটা হলো আমরা আন্তর্জাতিক অর্থায়ন। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন শিক্ষা, এতিমখানা, মসজিদ, এগুলো কিন্তু অমুনাফাভোগী প্রতিষ্ঠান, কিন্তু তাদেরও কিন্তু আয় ব্যয়ের হিসাব রাখতে হয় এবং তাদেরও কিছু আয় করতে হয় এবং তাদেরও কিছু ব্যয় আছে। যেমন একজন এতিমখানায় কিন্তু তারা বিভিন্ন ফান্ড থেকে টাকা সংগ্রহ করে, সেই টাকার মাধ্যমে যারা এতিম আছে, যারা ওখানে খায়, যারা চাকরি করে, তাদের বেতন, তাদের খাওয়া দাওয়ার সঠিক ব্যবহার করতে হয়। এটা হলো ওই অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদ্দেশ্য। স্কুলে যেমন টিচারদের বেতন দিতে হয়, আবার ছাত্রছাত্রীদের টিউশন ফি এবং পরীক্ষার ফি, এগুলো নিয়ে তাদের আয়। আর ব্যয় কি, এই যে বিদ্যালয়ে রিপেয়ারিং করা, ঠিক করা এবং যা কিছু দরকার সেগুলো কেনা ইত্যাদি। তাহলে এটা হলো অমুনাফাভোগী প্রতিষ্ঠান, তাদেরও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অর্থায়নের ব্যাপারটা দরকার। এরপরে ব্যাংকিং ক্ষেত্রে ডিফারেন্ট, তবে ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু অর্থায়নের দরকার। যেমন আমানতকারীরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে টাকা জমা রাখে, সেই টাকার বিনিময়ে ব্যাংক তাদেরকে কিছু মুনাফা দেয়। আর এই আমানতকে ব্যাংক কী করে, ইনভেস্ট করে বড় কোথাও, যার মাধ্যমে তারা বেশি উপার্জন করে। এই দুই যে পার্থক্য আয় এবং ব্যয়ের, সেটাই হলো ব্যাংকিং ক্ষেত্রের মুনাফা। আমরা আশা করি অর্থায়ন এবং অর্থায়নের প্রকারভেদ একই ক্লাসে বুঝতে পেরেছি। আগামী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ এই প্রথম অধ্যায়ের বাকি টপিকসগুলো নিয়ে কথা বলবো। সাথেই থাকবে, ভিডিওটি দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে, তোমার ফেসবুকে ভিডিওটি শেয়ার করবে। আরেকটি কথা, আমরা কি করব, ফিনান্সে আমরা চ্যাপ্টারটা আলোচনা করব, দেন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে A+ পাওয়ার জন্য, সেগুলো লাস্ট ভিডিওতে প্রথম অধ্যায়ের দিব। এরপরে দ্বিতীয় অধ্যায়ও সেমভাবে আমরা অধ্যায়টাকে আলোচনা করব, দেন অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিব তোমাদেরকে। সাথেই থাকবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক অথবা একটি কমেন্টস। কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাতে পারো, জানালে অনেক বেশি খুশি হব। ধন্যবাদ।